দুই দফা পেছানোর পর মিয়ানমার থেকে আজ ফিরিয়ে আনা হলো সমুদ্রে উদ্ধার ১৫৯ অভিবাসী বাংলাদেশিকে। ছিল না, শুধু মার ছিল। একলে আঁঠুরুতে বইয়া থাকা ছিল, মানে শোয়া যাইতো না, শুলেই মারতো। জন্মের পর থেকে 5 মাসে এরকম পাইনি, মানে যা দোজক কারেক বলে সেটা দোজকতে বেশি দেখেছি। মংডুতে বিজেপি পতাকা বৈঠক। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দুর্নীতি দমন কমিশন সংশোধন আইন 2015 এর খসড়ার নীতিগত অনুমোদন। সরকারি বা ব্যাংক কর্মকর্তার জালিয়াতি মামলা পরিচালিত হবে দুদক আইনে। চিকিৎসার জন্য বেগম জিয়ার দেশের বাইরে যাওয়ার আবেদন মঞ্জুর। দুর্নীতির 2 মামলার শুনানি 27 আগস্ট। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী বাড়লেও বাড়েনি সুযোগ সুবিধা। চাপ সামাল দিতে হিমশিম কর্তৃপক্ষের, বিমানবন্দরের উন্নয়নের তাগিদ। মহাসড়কে 3 চাকার যান চলাচলের উপর নিষেধাজ্ঞায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ, অটোরিকশার কারণে দুর্ঘটনা, মানতে নারাজ চালকরা। এবং জীবনের নিরাপত্তার চেয়ে ব্লগার নিলয়ের থানায় ডায়েরি করতে যাওয়া নিয়ে জটিলতা কাটেনি। হত্যাকাণ্ডের জন্য পুলিশের উদাসীনতাকেই দায়ী করছেন স্বজনরা। মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া 159 বাংলাদেশি অভিবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দুপুরে ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের নিয়ে আসা হয়। এর আগে সকালে মংডুতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কক্সবাজারের ঘুমধুম সীমান্ত থেকে আরো জানাচ্ছেন কমল দে। মিয়ানমার থাইল্যান্ড উপকূল থেকে উদ্ধার হওয়া আরো 159 বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। দুপুরে কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে তাদের ফেরত আনা হলো। এই নিয়ে 4 দফায় মিয়ানমার থেকে 501 জনকে ফেরত আনা হয়েছে। সকাল 10:30টায় মিয়ানমারের মংডুতে শুরু হয় উভয় দেশের পতাকা বৈঠক। আর এই পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম রবি। আর এতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল MM আনিসুর রহমান। বৈঠক শেষে তিনি জানিয়েছেন দ্রুত মিয়ানমার থেকে সব বাংলাদেশিকে ফেরত আনা হবে। আমরা 3 ধাপে আমাদের দেশের লোককে ফেরত এনেছি। আজকে 4র্থ ধাপে আমরা 159 জনকে বাংলাদেশে ফেরত আনছি। আজকে আমাদের যে পতাকা বৈঠক হলো সেখানে ডিটেল আলোচনা হয়েছে যে আমাদের লোক, আমরা বলেছি তাদেরকে যে আমাদের একজন বাংলাদেশিও যদি আপনাদের দেশে থাকে আমরা তাকে ফেরত নিব। অপরদিকে মিয়ানমারের কর্মকর্তারা জানিয়েছেন দ্রুত যেন তাদের বাংলাদেশে ফেরত নিয়ে আসা হয়, কারণ এশিয়ানে শরণার্থী হিসেবে থাকা 10 জন শিশু পরিবারের জন্য কান্নাকাটি করছে। মানব পাচার একটি আন্তর্জাতিক সমস্যা। বাংলাদেশ ও মিয়ানমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এ সমস্যা সমাধান করতে চায় সবসময়। আমাদের কাছে এতদিন যারা ছিল তাদের আমরা সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে হেফাজতে রাখার চেষ্টা করেছি। এখনো শিশু সহ বেশ কিছু বাংলাদেশি আমাদের কাছে রয়েছে। আশা করি বাংলাদেশ সরকার দ্রুত তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। আইএমএর সর্বশেষ হিসাব অনুযায়ী 450 জন বাংলাদেশি এখনো মিয়ানমারে অবস্থান করছে। এক্ষেত্রে তারা বলছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা এই তথ্য নিশ্চিত হয়েছেন। অপরদিকে উদ্ধার হওয়া তরুণরা জানিয়েছেন গত 3 থেকে 5 মাস উত্তাল সাগর তাদের অমানসিক নির্যাতন সহ্য করতে হয়েছিল। দালালরা তাদেরকে কক্সবাজার থেকে টেকনাফ নিয়ে যাওয়ার পর তারা জাহাজে তুলে দিয়েছিল এবং যে জাহাজে কোনো খাবার কিংবা পানীয় জল ছিল না। এছাড়া তাদেরকে সেখানে অমানসিক নির্যাতন চালানো হয়েছে বলে এইসব উদ্ধারকৃত যুবকরা স্বীকার করেছে। দেখছিলাম 5 মাস এই অবস্থা। খাওয়া দাওয়া কেমন ছিল সাগরের মধ্যে? খাওয়া দাওয়া ছিল না, শুধু মার ছিল, শুধু মার কষ্ট, খুব কষ্ট গেছে অনেক, মানে খাওয়া দাওয়া পাই নাই, নাওয়া দাওয়া দেয় নেই। দোজক কারেক বলে সেটা দোজকতে বেশি দেখেছি। বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত ঘুমধুম থেকে কমল দে, সময় সংবাদ। দুর্নীতি দমন কমিশন সংশোধন আইন 2015 এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। এই আইনে সরকারি এবং ব্যাংক কর্মচারীরা দায়িত্ব পালনের সময় কোনো ক্ষেত্রে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিলে সেই মামলা দুর্নীতি দমন কমিশন আইনের আওতায় পরিচালিত হবে। এছাড়া অন্যান্য প্রতারণা ও জালিয়াতি মামলার বিচার হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
এর আগে সকাল 10টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের ব্রিফ করেন। দুর্নীতি দমন কমিশন সংশোধন 2015 যে খসড়া সেটি নীতিগতভাবে ক্যাবিনেট অনুমোদন করেছে। সরকারি সম্পত্তি সংক্রান্ত এবং সরকারি কর্মচারী বা ব্যাংকের কর্মচারীদের দায়িত্ব পালনের সাথে সংশ্লিষ্ট যদি হয় প্রতারণা এবং জালিয়াতি, তাহলে এটি অ্যান্টি করাপশন কমিশনই করবে, এই তদন্ত করবে এবং এটা অ্যান্টি করাপশন কমিশন আইনের আওতায় এটা বিচার হবে। দেশের বাইরে চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার 1.5 মাসের সময় আবেদন মঞ্জুর করেছেন আদালত। একই সাথে আদালত 27 আগস্ট দুর্নীতি 2 মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। স্বাস্থ্যগত কারণে বেগম জিয়া আজ আদালতে হাজির হতে না পারায় তার অনুপস্থিতিতেই তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দিয়েছেন আদালত। সকালে তার আইনজীবীরা রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে বিদেশে চিকিৎসার জন্য মামলার কার্যক্রম স্থগিত করে 6-7 সপ্তাহের সময় আবেদন করেন। বেগম জিয়ার অনুপস্থিতিতে মামলার সাক্ষ্য গ্রহণ করা যাবে মর্মে আবেদন দাখিল করা হলে সময় আবেদন বিবেচনা করা হবে বলে তার আইনজীবীদের জানায় আদালত। মামলার অন্য আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামের সময় আবেদন খারিজ করে জেরা করেন আদালত। গত 3রা আগস্ট জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই 2 মামলার 70 কার্যদিবসের মধ্যে মোট 12 দিন হাজিরা দিয়েছেন বেগম জিয়া। দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে আপিল শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে 13 আগস্ট। দুপুরে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে 6 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 16 জুন সাকার পরিবারের তৎপরতা পালাবার পথ কমে গেছে শিরোনামে দৈনিক জনকণ্ঠে একটি নিবন্ধ প্রকাশ করা হলে 29 জুলাই আদালত অবমাননার অভিযোগে পত্রিকার সম্পাদক, প্রকাশক ও নির্বাহী সম্পাদককে তলব করেন আপিল বিভাগ। দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদক এ আদেশে ন্যায় বিচারও প্রত্যাশা করেছেন। অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের কাছে প্রধান বিচারপতি এস.কে সিনহার বিদেশ সফর বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের হস্তক্ষেপ ছিল কিনা তা জানতে চেয়ে আপিল বিভাগের নির্দেশনা ছিল। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো হস্তক্ষেপ এতে ছিল না। এখানে অভিযোগ ছিল যে প্রধান বিচারপতি বিদেশে যাচ্ছিলেন এবং সরকারের পক্ষ থেকে তাকে যেতে দেওয়া হয়নি। তাই প্রধান বিচারপতি আমাকে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জেনে আদালতে এই ব্যাপারে বক্তব্য দিতে। আমি প্রধানমন্ত্রীর অফিসে যোগাযোগ করে প্রধান বিচারপতিকে বা অন্য কোনো বিচারপতিকে বিদেশে যাওয়ার ব্যাপারে কোনো সময় কোনো রকম বাড়িত বা হস্তক্ষেপ করেননি। আমরা বলেছিলাম যে যারা এই মামলায় পক্ষ তাদের বাদ দিয়ে এই মামলার বিচার কার্য পরিচালনা করার জন্য সেই প্রিন্সিপালে আজকে জাস্টিস শামসুদ্দিন চৌধুরী সাহেবকে বেঞ্চ থেকে বাদ রাখা হয়েছে। তা আমরাও আদালতের মনোযোগ আকর্ষণ করেছিলাম যে সেই প্রিন্সিপালটা আমরা যে আরেকজন মাননীয় বিচারপতি যিনি এই বেঞ্চে আছেন তার ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লিকেবল, কিন্তু আদালত সেটা গ্রহণ করেননি, বলেছেন যে কন্টেন্টে এই বিষয়টি ভিন্ন। আর বৃহস্পতিবার রায়ের দিন ঠিক হয়েছে, আমরা সীমাহীনভাবে ন্যায় বিচার প্রত্যাশা করি। 14 বছরের ব্যবধানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ও যাত্রী ওঠানামা কয়েক গুণ বাড়লেও সেভাবে বাড়েনি বিমানবন্দরের সুযোগ সুবিধা। বিদ্যমান ব্যবস্থায় ক্রমবর্ধমান ফ্লাইট ও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় চট্টগ্রামে প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বিদেশি বিনিয়োগের ব্যাপক সুযোগ কাজে লাগাতে বিমানবন্দরের উন্নয়ন জরুরি বলে মনে করেন ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা। হাজিরা শিউলের রিপোর্ট। 2001 সালে নতুন কলবরে বর্তমান অবস্থানে যাত্রা শুরু করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সে বছর বিমানবন্দরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে মোট 8,449টি ফ্লাইট ওঠানামা করে। 14 বছরের ব্যবধানে ফ্লাইট সংখ্যা 2.5 গুণ বেড়ে 21,600-তে উন্নীত হয়েছে। একই সাথে যাত্রীও বেড়েছে 4 গুণ। কিন্তু ফ্লাইট বাড়লেও শাহ আমানত বিমানবন্দরের টার্মিনাল ভবন ও রানওয়ে সম্প্রসারণ হয়নি।
বাড়েনি বোর্ডিং ব্রিজ সহ অন্যান্য সুযোগ সুবিধাও। এ অবস্থায় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা এখানে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য কানেক্টিভিটি বাড়াতে বিমানবন্দরের দ্রুত উন্নয়ন চান। শুধু আরএমজি সেক্টরে 50 বিলিয়নের যে এক্সপোর্ট আশা করতেছে সেগুলি কিভাবে মিট করবে? এই মিট করার জন্য চট্টগ্রাম বিমানবন্দরকে তার কাঙ্ক্ষিত বরাদ্দ দিয়ে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে হবে। এটা সরকারের অত্যন্ত সক্রিয় বিবেচনায় আছে, কিন্তু অর্থায়নটি এখনো হয়নি। আমি মনে করি সরকার অত্যন্ত দ্রুত গতিতে এই অর্থায়নটির ব্যাপারেও বিবেচনা করবে। বিদ্যমান ব্যবস্থায় ক্রমবর্ধমান যাত্রীর চাপ সামলানো কঠিন হবে জানিয়ে শাহ আমানত বিমানবন্দরের এই শীর্ষ কর্মকর্তা জানান, আনুষঙ্গিক সুযোগ সুবিধা বাড়লে ফ্লাইট এবং রাজস্ব আয় অনেক বাড়বে। বোর্ডিং ব্রিজ বৃদ্ধি পেলে আমাদের ভবিষ্যতে টার্মিনালে আরো এক্সটেনশন হলে বা অন্যান্য যে আনুষঙ্গিক ফ্যাসিলিটিগুলি আছে এগুলি বৃদ্ধি পেলে আমার ফ্লাইটের মুভমেন্ট বৃদ্ধি পাবে। ফ্লাইটের মুভমেন্ট বৃদ্ধি পেলেই আমার এখানে রাজস্ব এয়ারোনটিক্যাল চার্জগুলো আরো বৃদ্ধি পাবে। তবে চলতি অর্থ বছরে রানওয়ে শক্তিশালী করা এবং কার্গো অ্যাপ্রনের কাজ শুরুর প্রক্রিয়া চলছে বলে জানান বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। ডিজাইন ড্রয়িং অলরেডি হয়ে গেছে, এটা বুয়েটে আছে ফর তাদের ইভ্যালুয়েশনের জন্য। বুয়েটে ফিরে আসলেই এবছরের অর্থ বছরের মধ্যে আমরা এই রানওয়ে স্ট্রেংথেনিং এর কাজ করব। বর্তমানে শাহ আমানত বিমানবন্দরে দেশি বিদেশি 12টি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করছে। হাজারে শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। সারা দেশের গুরুত্বপূর্ণ 22টি মহাসড়কে 3 চাকার যান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সরকারি সিদ্ধান্তের বিপক্ষে চালকদের চেয়ে সাধারণ মানুষের সংখ্যাই বেশি। তাদের অভিযোগ, সিএনজি অটোরিকশা বন্ধ হওয়ায় হাসপাতালে রোগী পরিবহন সহ চাকুরিজীবী, স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অন্যদিকে সিএনজি অটোরিকশার কারণে মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে, এমন অভিযোগ মানতে নারাজ চালকরাও। দিগেন সিংহের ছবিতে আব্দুল হাদের রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে সিলেটের 4টি উপজেলা, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বালাগঞ্জ ও উসমানীনগর উপজেলার মানুষ যাতায়াত করেন। আর এই সবগুলো উপজেলার মানুষের যাতায়াতের প্রধান বাহন সিএনজি অটোরিকশা। এই সড়কের মতো সিলেট মৌলভীবাজার মহাসড়ক ও সিলেট তামাবিল মহাসড়ক দিয়ে 2টি করে উপজেলার মানুষকে যাতায়াত করতে হয়। আর অপর্যাপ্ত যানবাহনের কারণে হাসপাতাল কিংবা আদালতে সাধারণ মানুষ সিএনজি অটোরিকশা দিয়েই যাতায়াত করেন। ওসমানী হাসপাতালে গিয়ে দেখা গেল সিএনজি থেকে নেমে একের পর এক রোগী ঢুকছেন হাসপাতালে। আইসি আমি ভর্তি লোয়ার লাগে, আমার শরীর অসুস্থ, উসমানী মেডিকেল। এখন যদি আপনারা সিএনজি না চালান আমরা কিভাবে ভর্তি লই? লাইটেস বা গাড়ি এরকম কোনটা ইলা মিলতো নাই। আমরা উসমানী মেডিকেল আইতো লেটেস্ট দিলে 2-3 হাজার টাকা লাগে, সিএনজি দিয়ে আমরা 1500 টাকা কইলে আইতে পারি। সড়ক মহাসড়ক বই আমরা আওয়া লাগে সিলেট, আর কোনো রাস্তা নাই, তখন আমরা কই যাইমু? স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও বলছেন একই কথা। তাদের অভিযোগ, সরকারি এই সিদ্ধান্তের কারণে হুমকির মুখে পড়বে শিক্ষা জীবন। এখানে আসা যাওয়ার পথে সবসময় সিএনজিতে আমাদের চলতে হয়। সিএনজিতে গেলে টাকাটা একটু কম লাগে, কিন্তু টাউন বাস যেগুলা এগুলোতে টাকারও বেশি লাগে। সিএনজি বন্ধ হয়ে গেলে তো আমরা স্কুলে আসতে পারবো না, স্কুল থেকে বাসাও যেতে পারবো না। সিলেটে বিআরটি এর রেজিস্ট্রেশন প্রাপ্ত যানবাহনের সংখ্যা 30,000-এর কিছু বেশি। এর মধ্যে শুধুমাত্র সিএনজি অটোরিকশাই 19,000। পর্যাপ্ত বড় যানবাহনের অভাবে এখানে বৃদ্ধি পেয়েছে 3 চাকার যান। সিএনজির কারণেই মহাসড়কে দুর্ঘটনা ঘটছে, এমন অভিযোগ মানতে নারাজ সিএনজি চালকরা। যোগাযোগ মন্ত্রী বলছে যে কম গতির গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আপনার রাস্তায় দেখেন দ্রুত গতির গাড়ি অ্যাক্সিডেন্ট করে। যদি বিকল্প কোনো রাস্তা থাকতো তাহলে তো আমরা মহাসড়কে ওঠার কোনো প্রয়োজন নাই। না চালাইলে স্যার আমরা অসুবিধা কই যাইব, আমরা খাইতাম পারতাম না সিএনজি বন্ধ হয়ে যায়। গত 23 জুলাই ঢাকা সিলেট মহাসড়কে সবশেষ দুর্ঘটনায় 4 জন নিহত হয়। সড়কে তৈরি হওয়া গভীর গর্তে পড়ে স্টিয়ারিং ভেঙে গাড়িটি খাদে পড়ে যায়। অনুসন্ধানে দেখা গেছে খানাখন্দ, রাস্তার পাশে বাজার ও সড়কে অস্বাভাবিক বাঁকের কারণে বেশিরভাগ দুর্ঘটনা ঘটে ঢাকা সিলেট মহাসড়কে। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দুপুরের সময়ে আরো থাকছে। সারা দেশে পাশের হারে এগিয়ে রাজশাহী বোর্ড। কলেজগুলোতে বোর্ডের নজরদারিতেই এমন ফল, মন্তব্য শিক্ষাবিদদের। এবং বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমলেও সুফল পাচ্ছেন না দেশীয় ক্রেতারা। দাম সমন্বয় হলে কমবে মূল্যস্ফীতি, সুপারিশ পাঠাবে ট্যারিফ কমিশন। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পুলিশকে দায়ী করে লেখেন, জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে গেলেও পুলিশ তা নেয়নি।
এদিকে তার স্বজনরা এই হত্যাকাণ্ডের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতাকেই দায়ী করছেন। তবে ব্লগার নিলয় আদৌ থানায় ডায়েরি করতে গিয়েছিলেন কিনা তা নিয়ে জটিলতা এখনো কাটেনি। আরো জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। গত 13 মে রাজধানীর শাহবাগ থেকে নিজ বাসা খিলগাঁওয়ের গোরানে ফিরছিলেন ব্লগার নিলয়। প্রথমে বাসে চড়ে গুলিস্তানে নামেন, সেখান থেকে গোরানমুখী এক লেগুনায় রওনা হন তিনি। এর মধ্যেই নিলয় বুঝতে পারেন তাকে অনুসরণ করা হচ্ছে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করতে যান তিনি, সেখানে পান অসহযোগিতা। এমনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন নিলয়। ঢাকা মহানগরীর 49টি থানার প্রতিটিতেই রয়েছে সিসিটিভি ক্যামেরা, আর এসব ক্যামেরা দিয়ে প্রতিনিয়ত থানা এলাকার আশপাশ সহ অভ্যন্তরীণ কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হয়। পার্শ্ববর্তী খিলগাঁও থানাতেও গিয়েছিলেন ব্লগার নিলয়। সেখানে জিডি করতে এসে থাকলে তার চিত্র সিসিটিভি ক্যামেরায় ধারণ করা আছে কিনা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। যদি এসে থাকে তাহলে সেটাতে সিসি ক্যামেরা তো আসবে নাকি? আমার মনে করা সম্পর্কে কোনো হইতে পারে, মনে করতে পারি, এই ধরনের কোনো কমেন্টই আমি করব না। জিডি করা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রহস্যজনক আচরণে ক্ষোভ জানিয়েছেন নিলয়ের শুভাকাঙ্ক্ষীরা। পুলিশ কি ধরনের ভূমিকাগুলো নিচ্ছে আমরা সবাই বুঝতেছি, সবাই মানে এক ধরনের অবজ্ঞা, তাচ্ছিল্যের ভাব। পুলিশের ভূমিকাটা শুধু এই যে ব্লগার হত্যাকাণ্ড কেন, সাম্প্রতিক আমাদের যে পহেলা বৈশাখের যে ঘটনাগুলো ঘটলো, অন্যান্য ক্ষেত্রগুলোতে ঘটলো, একটা হত্যাকাণ্ডেরও ওরা তাদের এমন কিছু দেখাতে পারে না যেটা দিয়ে বলতে পারি যে তারা না কিছুটা অগ্রগতি তারা সাধন করছে। নিরাপত্তাহীনতার কারণে অনেক মুক্তমনা লেখক দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন বলেও দাবি করেন নিলয়ের সহকর্মীরা। আমাদের রাষ্ট্র, আমাদের প্রশাসন এবং আমাদের এই ধরনের ব্যক্তিদেরকে, মুক্তচিন্তার মানুষদেরকে নিরাপত্তা দিতে শুধু ব্যর্থ না, যে অনুভূতিটা দিচ্ছে যে তারা এটা কেয়ার করছে না। ব্লগার হত্যার ব্যাপারে যে ধরনের পদক্ষেপ, যে ধরনের অ্যাটিটিউড, এটাই তো খুব মনে হচ্ছে ঢিলেঢালা। এটা ওকে বাইরে যাওয়ার জন্য আসলে উৎসাহিত করেছিল। হুমকি সংশ্লিষ্ট এ ধরনের ঘটনাগুলোতে শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তাদের উপর সম্পূর্ণ বাহিনীর নির্ভরশীল না হওয়ারও অনুরোধ জানান মুক্তমনা এই লেখকরা। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। কোনো রাজনৈতিক সংকটের কারণে নয়, বরং শিক্ষা খাতে সরকার নৈরাজ্য সৃষ্টি করায় চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীরা খারাপ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান রিপন। সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে করা এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। এ সময় তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2-1 দিনের ভেতরে যুক্তরাজ্যে যাবেন। ছেলেদেরকে সুশিক্ষা দেওয়ার জন্য পাঠদানের পরিবেশ সরকার রক্ষা করতে পারেন নাই, এবং বিভিন্ন কলেজে ভর্তি বাণিজ্যের নামে সন্ত্রাস, তারপরে আপনার ওখানকার স্কুল কলেজ ম্যানেজমেন্টের উপরে ছাত্রলীগের চাপ, দখল, তারপরে নিয়োগ, নিজেদের পছন্দসই মানে শিক্ষক নিয়োগ, নানা ধরনের ব্যাপারে টোটাল এডুকেশনাল ম্যানেজমেন্ট একটা নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। নৈরাজ্যের প্রভাবের কারণে আমাদের এইচএসসিতে ছেলেরা খুব ভালো পড়তে পারে। এবার উচ্চ মাধ্যমিকে দেশের 8টি সাধারণ বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি পাশের হার রাজশাহী শিক্ষা বোর্ডে। শিক্ষাবিদদের মতে কলেজগুলোতে বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের বাড়তি নজরদারি থাকায় তুলনামূলক ভালো ফলাফল করেছে রাজশাহী। আর বোর্ড সংশ্লিষ্টরা বলছেন পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়নের কারণে এই বোর্ডের ফলাফল ভালো হয়েছে। সাইফুর রহমান রকির রিপোর্ট। রাজনৈতিক অস্থিরতার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যথাসময়ে শুরু হবে কিনা এমন দোটানার মধ্যে পরীক্ষায় বসে রাজশাহী বোর্ডের 1,07,109 জন শিক্ষার্থী। তাই উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল নিয়ে বেশ চিন্তিত ছিল অভিভাবক ও শিক্ষার্থীরা, যার প্রভাবে এই বোর্ডে এবার জিপিএ 5 ও শতকরা পাশের হার কমেছে। তারপরও 77.54% পাশের হার নিয়ে সাধারণ বোর্ডের মধ্যে সবার শীর্ষে উঠে এসেছে। শিক্ষাবিদরা মনে করেন শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজরদারির কারণে পাশের হার সন্তোষজনক হয়েছে। 65টি মাল্টিমিডিয়া, স্থায়ী মাল্টিমিডিয়া, এজন্য এদের ক্লাস নিয়ে আমরা খুব মজা পেয়েছিলাম। মানে রেজাল্ট যাই হোক, কিন্তু আমি সিলেবাসটা শেষ করতে পেরেছিলাম যথাসময়ে। সেই শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক এবং কলেজ পরিদর্শক বা স্কুল পরিদর্শক যারা আছেন তারা কিন্তু এই বিষয়টাকে খুব ভালোভাবে দেখভাল করেছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা নজরদারি করেছেন। অন্যদিকে পরীক্ষার খাতা সঠিক মূল্যায়নের ফলে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে বলে মনে করেন বোর্ড সংশ্লিষ্টরা। পরীক্ষার খাতা সঠিক মতো মূল্যায়ন করা এটা কিন্তু একটা বড় ব্যাপার। একটা পরীক্ষার্থীকে 10-এর মধ্যে 8 দিলাম, আরেকজন পরীক্ষক 10-এর মধ্যে 9 দিল, 1 মার্ক তফাৎ।
10-এ 1 মার্ক তফাৎ, তাহলে 100-তে কত তফাৎ হলো? 10 মার্ক তফাৎ হলো। এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর। এবার উচ্চ মাধ্যমিকে 5250 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। গত বছর এ সংখ্যা ছিল 7641 আর পাশের হার ছিল 78.55%। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার অন্যতম 2 আসামি মিন্টু ও শরীফের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে মহানগর ও দায়রা জজ আদালতে তাদের হাজির করে 10 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির পর আদালত মিন্টু ও শরীফের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আসামিদের আদালতে হাজিরের খবরে বিক্ষোভ করেন এলাকাবাসী। গত 3 আগস্ট নগরীর টুটপাড়া এলাকায় নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাকিবকে। এই ঘটনায় গণপিটুনি দিয়ে মিন্টু ও শরীফকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনগণ। 10 দিনের পুলিশ রিমান্ডে পাওয়ার আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আবেদনে এবং বক্তব্যে সন্তুষ্ট হয়ে আসামিদের উভয়কে 5 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। খুলনায় সুন্দরবনে গুলিতে 6 জনের নিহতের ঘটনায় অজ্ঞাত 26 জনকে আসামি করে 3টি মামলা করেছে পুলিশ। এদিকে নিহত 6 জনের লাশ কয়রা থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। গত শনিবার রাতে কয়রার দক্ষিণ বেদকাশী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বনদস্যু ইলিয়াস বাহিনীর প্রধান মজিদ গাজীকে 3টি বাঘের চামড়া সহ আটক করা হয়। গতকাল সকালে মজিদকে নিয়ে সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মজিদের সহযোগীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বনদস্যু বাহিনীর সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে 6 জনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশ। এই ঘটনায় তাদের 5 সদস্য আহত হয়েছে বলে দাবি করা হলেও পরে তা অস্বীকার করে পুলিশ। নিখোঁজের 6 দিন পরও সন্ধান মেলেনি নারায়ণগঞ্জ থেকে অপহৃত ব্যবসায়ী মোফাজ্জল হোসেন চুন্নুর। এতে শঙ্কিত হয়ে পড়েছেন তার স্বজনরা। পরিবারের সদস্যদের অভিযোগ, ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে ফতুল্লার কুতুপুর নয়ামাটি এলাকার মোফাজ্জল হোসেন চুন্নুর সঙ্গে স্থানীয় রশিদ ও রাসেলের বিরোধ চলছিল। এর প্রেক্ষিতে গত 4 আগস্ট সকালে ওই এলাকার বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে মোফাজ্জল সহ 3 জনকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। পরে তার বোন রোজিনা ও চাচা মনির হোসেনকে ফতুল্লা স্টেডিয়ামের সামনে নামিয়ে দেওয়া হয়। এ বিষয়ে থানায় মামলা করা হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে বিভিন্ন মামলার আসামি হলেও মোফাজ্জলকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এলাকার ভিতরে যে লোকটি অচিনা হ্যাগোর সাথে কথা বলতে দেখছি, মিটনের লগে দেখছি, রবদ আলীর সাথে দেখছি। বললেন ইনু কথা কইবেন, আবার স্যারের কাছে লইবেন, লই যাবেন কে স্যারে? আপনারা আসতে পারছেন, স্যার আসতে পারতো না? আমার ভাইয়ের যদি কোনো ই করে থাকে তারা প্রশাসনের কাছে নিয়ে বিচার আওতায় প্রশাসন ই করবে। তারা যে হাজার দিয়েছে সেই হাজার অনুসারে 3 জন গ্রেপ্তার আছে আর তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। বিশ্ববাজারে কয়েক বছর ধরে কমছে নিত্যপণ্যের দাম, তবে দেশের বাজারে এসব পণ্যের খুব একটা দাম কমেনি। তাই সুফল ভোগ করতে পারছেন না দেশের ক্রেতারা। দাম সমন্বয় করা গেলে খাদ্য মূল্যস্ফীতি আরও কিছুটা কমতো বলে মত বিশেষজ্ঞদের। এদিকে পণ্যের দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ পাঠাবে বলে জানিয়েছে ট্যারিফ কমিশন। আর বাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদরা বলছেন, আমদানি নির্ভর পণ্যের ব্যবসায় আরও বেশি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া উচিত সরকারের। সানবীর রূপলের রিপোর্ট। 1 বছরের বেশি সময় ধরে বিশ্ববাজারে জ্বালানি তেল কিংবা সম্প্রতি স্বর্ণের অব্যাহত দরপতনের খবর সবারই জানা। তবে গত কয়েক বছর ধরে বিশ্ববাজারে কমেছে বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম। গম, চাল, সয়াবিন তেল, চিনি সহ বেশিরভাগ পণ্যের দাম নেমে এসেছে অর্ধেকে। তবে কয়েক বছরে বাংলাদেশের পণ্য বাজার স্থিতিশীল থাকলেও দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে কমেনি। গত কয়েক বছরে মূল্যস্ফীতি কমেছে 1%-এরও বেশি। খাদ্য মূল্যস্ফীতি সবশেষ কিছুটা কমে দাঁড়িয়েছে 6.07%। তবে বিশ্লেষকরা বলছেন, আমদানি নির্ভর খাদ্য পণ্যের দাম সমন্বয় করা হলে খাদ্য মূল্যস্ফীতি আরও কিছুটা কমতে পারত। সরকার যতক্ষণ না নিজে কিছু আমদানি করতে পারবে, আমদানি করে সেটা বাজারে আপনার সরবরাহের মধ্যে ঢোকাইতে পারবে যখন প্রয়োজন, ততক্ষণ সরকার আসলে কার্যকরভাবে কিছু করতে পারবে বলে মনে হয় না। 1 বছরে 50 লাখ টনের বেশি খাদ্যপণ্য আমদানি করা হয়েছে। এসব আমদানি পণ্যের বেশিরভাগই হাতে গোনা কয়েকটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান আমদানি করে থাকে। অর্থনীতিবিদরা বলছেন, দামের সুফল ভোক্তা পর্যায়ে পৌঁছতে আরও বেশি প্রতিষ্ঠানকে আমদানির সুযোগ দেওয়া উচিত। পলিসিগুলো খুব
শক্তভাবে কাজ করতে হবে এবং গুটি কয়েক মানুষের নিয়ন্ত্রণ যেখানে থাকবে সেখানে ওটা ভেঙে দিতে হবে। তাদেরকে আক্রমণ করে না, আরো মানুষকে লাইসেন্স দিয়ে আমি করে দিব। তখন সবসময় কোয়ালিটির একটা ভ্যালু থাকবে। আন্তর্জাতিক বাজারের দামের বিশ্লেষণ করেছে ট্যারিফ কমিশন। তবে দেশের বাজার স্থিতিশীল আছে বলেই দাম কমানোর কোনো সুপারিশ সরকারের কাছে করেনি বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। মনিটরিং করে আমরা কিন্তু সরকারকে আমরা অবহিত রাখছি। সরকারের একটা নীতিগত অনুমোদন পেতে পারি, তখন হয়তো আমরা চেষ্টা করব এটাকে সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করার জন্য। দেশে আমদানি নির্ভর ভোগ্যপণ্যের কোনো ঘাটতি নেই বলেও জানান ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। মৌলভীবাজারে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে রসালো ফল আনারস। অনুকূল আবহাওয়া ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে ফলন ভালো হয় খুশি এখানকার আনারস চাষিরা। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে এখানকার এই ফলগুলো। জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমানের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উঁচু নিচু পাহাড়ি টিলায় সারি বেঁধে চাষ করা হয়েছে রসালো ফল আনারস, আর বাগানে বাগানে শোভা পাচ্ছে কাঁচা পাকা ফলের বাহারি দৃশ্য। মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, রাজনগর ও কমলগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে বিলাতি ও জলডুবি সহ নানা প্রজাতির আনারস। এদিকে আশানুরূপ ফলন হওয়ায় দারুণ খুশি মালিক, শ্রমিক সবাই। আনারসও বেশি পাইছি আর মালিকও খুশি, আমরা কামলাও খুশি। মনে খুশি লাগা হয়েছে, ভালোভাবে যত্ন করেছে, ফসল ভালো হয়েছে। 20 একর জায়গার মধ্যে আমি প্রায় 10 লক্ষ টাকার মাল বেচছি। আর উৎপাদিত এসব আনারস বেচা কেনার জন্য শ্রীমঙ্গল শহরে গড়ে উঠেছে বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠান। রাজধানী ঢাকা সহ দেশের অন্যান্য জেলা থেকে এখানে আনারস কিনতে আসেন ব্যবসায়ীরা। এবারে আনারস খুবই ভালো হয়েছে, ব্যবসা বাণিজ্য খুবই চলছে। প্রতিদিন সবে মিলিয়া 20-25 লক্ষ টাকার আনারস বেচা। আমরা খাস হইয়া আমরা লাভবান আছি। এদিকে অনুকূল আবহাওয়া ও আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে এবছর আনারসের ফলন ভালো হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। কৃষকরা আধুনিক প্রযুক্তি অনুসরণ করার কারণে এবং অধিক হারে জৈব সার ব্যবহারের কারণে, তাছাড়া বৃষ্টিপাত বেশি হওয়ায় ফলন ভালো হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর মৌলভীবাজার জেলায় 1111 হেক্টর জমিতে আনারসের চাষাবাদ হয়েছে, আর উৎপাদিত আনারসের পরিমাণ 13,688 মেট্রিক টন। সময় সংবাদ, মৌলভীবাজার। নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এবং সিটি স্যানিটেশন বিভাগের কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে প্রথম এশীয় হিসেবে নির্বাচিত হয়েছেন এক বাংলাদেশি। বৃহত্তম মার্কিন নগরী এবং লোকাল 1407টি ইউনিয়নের সভাপতি পদে বাংলাদেশি নির্বাচিত হওয়ার বিষয়টি দেশের জন্য গৌরবজনক বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এবং সিটি স্যানিটেশন বিভাগের কর্মচারী ইউনিয়নের সভাপতি পদে আগামী 3 বছরের জন্য নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক ট্রাফিক বিভাগের কর্মকর্তা সাইদ রহিম। প্রথম এশীয় এবং বাংলাদেশি হিসেবে সভাপতি নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি ট্রাফিক কর্মকর্তাদের পক্ষ থেকে এক সংবর্ধনার আয়োজন করা হয়। সাইদ রহিমের এ অর্জন প্রবাসী বাংলাদেশিদের গর্ব করার মতো বিষয় বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি নিউ ইয়র্ক পুলিশের ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরোর কর্মকর্তা। আমেরিকা হচ্ছে সব সময় প্রোভাইড করে সব রেস এথনিক ব্যাকগ্রাউন্ডদেরকে উপরে যাওয়ার জন্য অপরচুনিটি প্রোভাইড করে। আমি মনে করি আমাদের বাঙালি মানুষরা স্মার্ট, ইন্টেলিজেন্ট। আমরা যদি চাই কোনো কিছু ভালো করার জন্য, কোনো দেশে যাওয়ার জন্য, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এবং আমি স্ট্রংলি এনকারেজ করি সবাইকে যে আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করার জন্য। জ্যাকসন হাইটসে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন DC-37 নেতা মাফ মেজবাউদ্দিন, পুলিশ অফিসার সমিতির সভাপতি আমজাদ হোসেন সহ বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি নেতারা। অনুষ্ঠানে দলমতের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশের জন্য কাজ করার আহ্বান জানান নিউ ইয়র্ক পুলিশের ট্রাফিক এবং সিটি স্যানিটেশন বিভাগের কর্মচারী ইউনিয়নের নতুন সভাপতি। অনেক দিন থেকে চেষ্টা করছিলাম যে মেইন স্ট্রিমের এই পলিটিক্সে আসবো। আমি মনে করি আমাদের বাংলাদেশি যারা প্রবাসে আছেন তাদেরকে এগিয়ে আসা উচিত, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে, সমস্ত দলাদলির ঊর্ধ্ব থেকে। তাহলে আমরা আরও ভালো করতে পারবো, আমরা আমেরিকাতে বাঙালিদেরকে আরও উপরে উঠাই দিতে পারবো। এ ধরনের অর্জন প্রবাসীদের আরো সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে যোগ দেয়া নিউ ইয়র্ক পুলিশের কর্মকর্তারা। পরে সাইদ রহিমের হাতে ট্রাফিক কর্মকর্তাদের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন DC-37 নেতা মাফ মেজবাউদ্দিন। সময় সংবাদ, নিউ ইয়র্ক।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে একটি মন্দিরে পদপিষ্ট হয়ে এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঘটনায় আরও 20 জন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তীর্থযাত্রীদের মৃত্যুতে টুইটার বার্তায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোর 5টায় বৈদ্যনাথ মন্দিরে ভক্তরা শিব পূজায় অংশগ্রহণ করতে গেলে অতিরিক্ত ভিড়ে এই দুর্ঘটনা ঘটে। এর আগে 2007 সালে এই মন্দিরে এমন দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা বিবিসি জানিয়েছে, প্রতি বছরই ভারতে হিন্দুদের বিভিন্ন তীর্থস্থানে অতিরিক্ত মানুষের চাপে পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়। এর আগে ভারতের উত্তরপ্রদেশের সড়ক দুর্ঘটনায় অন্তত 4 জন তীর্থযাত্রী নিহত হয় বলে জানা গেছে। কমপক্ষে 3 জন আহত হয়েছে এই ঘটনায়। রোববার আগ্রায় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসকে মাল বোঝাই একটি লরি সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই 1 জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও 4 জন মারা যান। এই ঘটনায় নিহতদের মধ্যে আরেক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তুরস্কের ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তুরস্কের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারীদের একজন পুরুষ ও একজন নারী। তবে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলি বিনিময়ের পর বন্দুকধারীরা পালিয়ে যায় বলে জানায় সংবাদ মাধ্যমগুলো। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম আরও জানায়, সোমবার ইস্তাম্বুলের এক পুলিশ স্টেশনে বোমা বিস্ফোরণের কয়েক ঘন্টা পরে মার্কিন কনস্যুলেটে এই হামলা চালানো হয়। পুলিশ স্টেশনে বোমা হামলায় 5 পুলিশ সহ কমপক্ষে 10 জন আহত হন। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। 2015-16 মৌসুমের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও ইংলিশ লিগ দেখালো অঘটন। গোলরক্ষক পিটার চেকের ভুলে লিগের অন্যতম সফল দল ও শিরোপা প্রত্যাশী আর্সেনালকে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে 2-0 গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। তবে দিনের আরেক ম্যাচের শেষ মুহূর্তের গোলে লিভারপুল 1-0 ব্যবধানে হারিয়েছে স্টোক সিটিকে। কোচ আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের গেল 5 মৌসুমের প্রথম ম্যাচের মাত্র একটিতে জয়ের রেকর্ড থাকায় কিছুটা সতর্ক হয়ে খেলতে থাকে আর্সেনাল। তবে ম্যাচের 11 মিনিটেই এগিয়ে যেতে পারত গানাররা, কিন্তু চেম্বারলিনের ভলি পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয় গ্যালারি ভরা গানার সমর্থকটাকে কাজে লাগাতে ভুল করেনি ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে সেনেগালের ডিফেন্ডার কোয়াতের গোলে লিড নিয়ে বিরতিতে যায় হ্যামাররা। এবার এক ফুলেল শহরের গল্প। একটু ভাবুন তো, কোনো শহরের পুরোটাই মুড়ে দেওয়া হয়েছে ফুলে। রাস্তায় রাস্তায় গাড়ি ঘোড়া যানবাহনের বদলে এগিয়ে চলছে ফুল শোভিত বর্ণিল শোভাযাত্রা। কল্পনা নয়, সত্যি সত্যি রঙিন পোশাকে নেচে গিয়ে এমনই ফুল উৎসব উদযাপন করলো কলম্বিয়ার মানুষ। গোটা মেডিলিন শহরটি যেন পরিণত হয়েছে বাগানে। হাজারো ফুলে ছেয়ে গেছে কলম্বিয়ার ছোট্ট এই শহরের রাজপথ। শহরের রাস্তায় যারা ফুল নিয়ে নেমেছেন তারা সবাই ফুল চাষী। বর্ণিল ফুল পাতার তৈরি কারুকার্যে ফুটে উঠেছে ঘরবাড়ি, গাছপালা ও কলম্বিয়ার মানুষের জীবনযাপনের চালচিত্র। বিশাল বিশাল এই পুষ্পস্তবক স্বচ্ছন্দে কাঁধে নিয়ে মেডিলিন শহর প্রদক্ষিণ করছেন নানা বয়সী মানুষ। তবে কেবল শোভাযাত্রায় অংশগ্রহণই নয়, এসব ফুলের ভাস্কর্য ও স্তবকের মাধ্যমে তুলে ধরা হয় জনসচেতনতামূলক নানা বার্তাও। গাছপালা ও পশু পাখির প্রতি শিশুদের যাতে ছোটবেলা থেকেই ভালোবাসা জন্মে, শিশুদের বাবা মার প্রতি আমার এই আহ্বান। কারণ শিশুদের প্রথম শিক্ষা শুরু হয় পরিবার থেকেই। এই বার্তাটুকুই আমি আমার উপস্থাপনায় ফুটিয়ে তুলতে চেয়েছি। বাহারি রঙের ফুলের সৌন্দর্য যাতে সবাই উপভোগ করতে পারে, সেজন্যই বহু বছর ধরে পালিত হচ্ছে এই ফুল উৎসব। এটি এখন মেডিলিন শহরের ঐতিহ্যে পরিণত হয়েছে। ছোটবেলায় আমার দাদা দাদি বাবা মাকে এতে অংশ নিতে দেখেছি। গত 4 বছর ধরে আমিও এতে অংশ নিচ্ছি। এই ফুল উৎসব এখন আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে গেছে। মেডিলিনের 17টি গ্রাম প্রজন্মের পর প্রজন্ম ধরে চাষ করে আসছে ফুল। উৎসবকে ঘিরে থাকে আরো নানা আয়োজন। নাচের পাশাপাশি আনন্দ তো লেগেই থাকে, আর উৎসবটি উপভোগ করতে রাস্তার দুপাশে থাকে হাজারো দর্শক। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। দুপুরের সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 দফা পেছনের পর মিয়ানমার থেকে আজ ফিরিয়ে আনা হলো সমুদ্রে উদ্ধার 159 অভিবাসী বাংলাদেশিকে। মংডুতে পতাকা বৈঠক।
দুর্নীতি দমন কমিশন সংশোধন আইন 2015 এর খসড়ার নীতিগত অনুমোদন। সরকারি বা ব্যাংক কর্মকর্তা জালিয়াতি মামলা পরিচালিত হবে দুদক আইনে। চিকিৎসার জন্য বেগম জিয়ার দেশের বাইরে যাওয়ার আবেদন মঞ্জুর। দুর্নীতির 2 মামলার পরবর্তী শুনানি 27 আগস্ট। মহাসড়কে 3 চাকার যান চলাচলের উপর নিষেধাজ্ঞায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া। চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ, অটোরিকশার কারণে দুর্ঘটনা মানতে নারাজ চালকরা। এবং জীবনের নিরাপত্তা চেয়ে ব্লগার নিলয়ের থানায় ডায়েরি করতে যাওয়া নিয়ে জটিলতা কাটেনি। হত্যাকাণ্ডের জন্য পুলিশের উদাসীনতাকেই দায়ী করছেন স্বজনরা। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।